এবং IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ওয়েব মাস্টার ভলেন্টিয়ার এবং কন্টেন্ট ডেভেলপার ভলেন্টিয়ার হিসেবে আছি। IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি RUSPC এর আয়োজিত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং উইথ অটোক্যাড অ্যান্ড সলিড ওয়ার্কস শর্ট কোর্সটির আজকে পঞ্চম দিনে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন মনিরুর রশিদ স্যার। তিনি অটোডেস্ক এক্সপার্ট এলিট এবং সার্টিফাইড সলিড ওয়ার্কস এক্সপার্ট। আর আমরা প্রথম 3 দিনে অটোক্যাড সম্পর্কে প্রাথমিক ধারণা এবং অনেক মিডিয়াম লেভেলের ধারণা পেয়েছি, এবং চতুর্থ দিনে আমরা সলিড ওয়ার্কস এর ইন্টারফেস এবং স্কেচিং সম্পর্কে জেনেছি। আজকে 3D ফিচার্স এন্ড পার্ট ডিজাইন সম্পর্কে জানবো। আর আপনাদের আবারও মনে করিয়ে দিই, অটোক্যাড এবং সলিড ওয়ার্কস এর উপর 2টি এক্সাম নেওয়া হবে কোর্স শেষে। সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা এবং এক্সামে অংশগ্রহণের সাপেক্ষে সকল পার্টিসিপেন্টসকে সার্টিফিকেট প্রদান করা হবে। স্পিকারের কাছে যাওয়ার আগে অনুরোধ করব সকলে নিজেদের মাইক্রোফোন মিউট রাখবেন। কোনো প্রশ্ন থাকলে তা চ্যাট বক্সে করার জন্য অনুরোধ করছি। আর সেশনের শেষে প্রাসঙ্গিক সকল প্রশ্ন স্পিকারের কাছে উপস্থাপন করব। আর কিছুক্ষণ পর আপনাদেরকে ফিডব্যাক ফর্ম দেওয়া হবে, অনুগ্রহ করে সকলে তা পূরণ করবেন। আমি স্পিকারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই দেরি করার জন্য, সম্ভবত প্রায় 10 মিনিট দেরি হয়ে গেছে, এই জন্য আমাদের পক্ষ থেকে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ আমাদের স্পিকার স্যারকে। আমি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্রেনিং সেশনের 4th ডে, এবং প্রথমে যেমন আমাদের হোস্ট বললো, প্রথম 3 দিন আমরা অটোক্যাডের ব্যাপারে জেনেছি এবং অটোক্যাডের 2D প্র্যাকটিস গুলো করেছি। এবং আজকে এবং গতকালকে থেকে অ্যাকচুয়ালি মানে লাস্ট সেশন থেকে আমরা সলিড ওয়ার্কস এর কাজ শুরু করেছি, এবং আমরা সলিড ওয়ার্কস এর স্কেচিং এর ব্যাপারগুলো দেখেছি, শিখেছি কিভাবে স্কেচিং এর কাজগুলো করতে হয়, এই আর কি। তো আজকে আমরা শুরু করব আমাদের সলিডওয়ার্কস এ 3D এর কাজগুলো, মানে 3D কিভাবে স্কেচিং থেকে কিভাবে 3D এর কাজগুলো করা যায়, এবং কিছু কমান্ড দেখবো যে কিভাবে আসলে 3D কমান্ড গুলো কাজ করে, এবং বেসিক 3D মডেলিং এর ব্যাপারে আমরা বেশ কিছু জিনিস শিখবো। তো শুরুতে গতদিন যেভাবে আমি বলেছি যে একটা ফাইল বা একটা পার্ট ফাইল আর কি ওপেন করতে গেলে এখানে নিউতে ক্লিক করে আমরা পার্টে চলে যাব, এবং এখানে আমরা একটা পার্ট ফাইল ওপেন করছি। পার্টের সংজ্ঞা আমি গতদিন দিয়েছি, যারা গতদিনের ক্লাস মিস করেছেন তারা এই ভিডিওগুলো আবার দেখে নেবেন। আগের যে ভিডিওগুলো সেগুলো হয়তো বা ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, আমি দেখেছি। তো অবশ্যই দেখে নিব। এবং শুরুতে আমরা যেটা করব যে কিছু প্রোটোকল শিখবো, যে আসলে কি কি ভাবে স্কেচিং করতে হয়, মানে কি কিভাবে স্কেচিং করলে একটা সলিড আসলে তৈরি করা সম্ভব হয়। গতদিন আমরা শুধুমাত্র স্কেচিং করেছি, কিন্তু স্কেচিং এর কিছু ফান্ডামেন্টাল জিনিস আমরা জানি নাই। সেই জিনিসগুলো আমরা এই ক্লাসে একটু দেখবো, তারপর আমরা ডিরেক্টলি ইতে মুভ করব, 3D ফিচারে মুভ করব। তো আমরা একটা স্কেচিং এর জন্য স্কেচ কল করছি, এবং এখানে একটা প্লেন নিচ্ছি। এই প্লেনে আমরা কাজ করা শুরু করছি। তো 3D যে কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে কিছু প্রোটোকল আছে। সেটার একটা ব্যাপার হচ্ছে যে আপনি যে স্কেচটা তৈরি করছেন, স্কেচটা সবসময় চেষ্টা করবেন ক্লোজড যেন থাকে। মানে একটা স্কেচ, এটা একটা ওপেন স্কেচ, দ্যাট মিনস 3টা লাইন সাথে একটার সাথে একটা যুক্ত হয়েছে, কিন্তু তারা ক্লোজড হয় নাই, মানে ওপেন আছে। কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, সেটা কিন্তু একটা ক্লোজড শেপ, কারণ 4টা লাইন একটার সাথে একটা যুক্ত হয়ে একটা ক্লোজড একটা শেপ তৈরি করেছে। তো এইটা হচ্ছে ওপেন এবং এটা হচ্ছে ক্লোজড। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যে কোনো শেপই তৈরি করি সেই শেপটা যেন ক্লোজড হয়। দ্যাট মিনস এই শেপটাকে যদি আমি ক্লোজড করতে চাই, তাহলে আমাকে এভাবে লাইন টেনে স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট একসাথে যুক্ত করে দিতে হবে, তাহলে এটা একটা ক্লোজড শেপ তৈরি হচ্ছে। তো এটা একটা প্রোটোকল, এই প্রোটোকলটা সবসময় মাথায় রাখতে হবে। এবং আরেকটা প্রোটোকল যেটা আমি আপনাদের প্রথম দিন একটু দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে ফুললি ডিফাইন স্কেচ। সবসময় চেষ্টা করতে হবে যেন আমাদের স্কেচটা ফুললি ডিফাইন হয়ে থাকে। যেমন আমরা এখানে স্কেচে যদি ডাইমেনশন অ্যাপ্লাই করি, তাহলে এটাকে আমরা ডেফিনেশন দেওয়া শুরু করব যে স্কেচটা আসলে কিরকম ডাইমেনশনে অন্তর্ভুক্ত। তো এখানে আমি দেখা যাচ্ছে যে ডাইমেনশন দিচ্ছি, কিছু ডাইমেনশন দিয়ে দিই। ওকে,
30, এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিব 120, সরি, এবং এখানে একটা অ্যাঙ্গেল, সরি, দিয়ে দিব, রাইট। সো দেখা যাচ্ছে যে সবগুলো স্কেচ এলিমেন্ট ব্ল্যাক হয়ে গেছে এবং এই পুরো জায়গাটুকুকে সে ফুললি ডিফাইন্ড হিসাবে চিহ্নিত করছে। দ্যাট মিনস যে আমাদের স্কেচ এনভায়রনমেন্টটা টোটালি ফুললি ডিফাইন্ড, মানে যেটুকু ডেফিনিশন দেওয়া দরকার তার সাইজ এবং লোকেশন ডিফাইন করার জন্য সেটুকু লোকেশন আমরা তাদেরকে দিয়ে দিয়েছি। সো এটা একটা ফুললি ডিফাইন্ড স্কেচ। সো এই দুটা প্রোটোকল আমাদের মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস, শুরুর ক্ষেত্রে অনেকে হয়তো বা ফুললি ডিফাইন স্কেচ করে কাজ করতে পারবেন না বা একটু প্রবলেম ফেস করবেন। তো সেই ক্ষেত্রে কিছুটা এটা শিথিল করা যায়, তবে প্র্যাকটিস করবেন যেন ফুললি ডিফাইন হওয়ার দিকে যায় জিনিসটা আর কি। তো ফুললি ডিফাইন হওয়ার আসলে কারণটা কি, আমরা কেন ফুললি ডিফাইন করতে চাই? এটার কারণ হচ্ছে যে এটার মাধ্যমে আমরা নিশ্চিত হই যে আমাদের স্কেচটাতে আমরা কোনো ডাইমেনশন মিসিং করি নাই। যেমন এখানে আমি কোনো একটা ডাইমেনশন হয়তো বা বাদ দিয়ে দিতে পারতাম বা ভুলে যেতে পারতাম যে এই ডাইমেনশনটা দিতে হবে। তো আমরা যখন ফুলি ডিফাইন করি তখন আমরা নিশ্চিত থাকি মনে মনে যে এটা সম্পূর্ণ ডেফিনেশন আমরা দিয়ে দিয়েছি জিওমেট্রিক্যালি, এটা টোটালি এখানে কোনো ডাইমেনশন মিসিং নাই। এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে এই ফুললি ডিফাইন স্কেচের ব্যাপারটা আছে। তো আমরা ফুললি ডিফাইন স্কেচ করেছি, স্কেচটা ক্লোজ করেছি। এখন আমরা হচ্ছে যে ভিউতে যাব, এই যে ভিউ ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে। এখানে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখবেন আইসোমেট্রিক। এখানে যখনই আমরা ক্লিক করব তখনই এটাকে 3D ভিউতে দেখাবে। আগে তো এটা টপ ভিউ থেকে 2D ভিউতে দেখাচ্ছিল, টপ ভিউর বরাবর দেখা যাচ্ছিল জিনিসটা, এখন 3D ভিউতে দেখা যাচ্ছে। এখন এই জিনিসটাকে আমি একটা জিনিস করতে পারি, সেটা হলো এই যে টোটাল একটা এরিয়া সে যে দখল করে আছে স্কেচটা, এই টোটাল জিনিসটাকে আমি একটা থিকনেস দান করতে পারি সমান প্রোফাইলে। এই সমান এই প্রোফাইলটাই জাস্ট একটা থিকনেস দান হবে, তাহলে সেটা একটা সলিডে পরিণত হবে। যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই জিনিসটাকে, একটা নতুন ফাইল ওপেন করে একটা উদাহরণ দিয়ে দেখাই, সহজ উদাহরণ। যেমন আমি যদি একটা সার্কেলকে থিকনেস দান করি, একটা সার্কেল বৃত্ত, এটাকে যদি আমি থিকনেস একটা ডাইমেনশন দিই, ওকে 10, এটাকে যদি আমি একটা থিকনেস দান করি তাহলে সেটা কি হবে, একটা সিলিন্ডার হবে, রাইট? অথবা একটা রেক্ট্যাঙ্গেল কে বা স্কোয়ার কে যদি আমি থিকনেস দান করি তাহলে সেটা কি হবে, কিউব হবে। তো সেরকম এই সার্কেলটাকে যদি আমি এরকম করে একটা থিকনেস দান করতে চাই যেটা সিলিন্ডার বানায় দিবে, এই ধরনের কমান্ডগুলো, এই ধরনের কমান্ডকে বলা হয় এক্সট্রুড বেস বস, এই কমান্ডগুলোকে বলা হয়। তো এখানে একটা কমান্ড আছে দেখা যাচ্ছে এক্সট্রুডেড বস বেস। তো এক্সট্রুডেড বস বেসে যখন আমি ক্লিক করতেছি তখন সে আমাকে বলতেছে যে একটা প্লেন এবং স্কেচ সে সিলেক্ট করতে যাচ্ছে। আমি যদি এই স্কেচটাতে ক্লিক করি, যেটা একটা ক্লোজড স্কেচ, এটা যদি আমি ক্লিক করি তাহলে সে আমাকে বলতেছে যে এখান থেকে কতটুকু থিকনেস আমি দান করতে চাচ্ছি, তাহলে সে একটা সিলিন্ডার তৈরি করতে পারবে। দ্যাট মিনস এই অ্যারোহেডটা ধরে আমি একটা থিকনেস দান করতে পারতেছি যে এখানে এইটুকু থিকনেস আমার দরকার, মানে হাইট অফ দ্য সিলিন্ডার, তাই তো? এবং এখানে আমি ম্যানুয়ালি এটা লিখতে পারবো যে এক্স্যাক্টলি আমার এত হাইট দরকার বাম পাশে। আমি যদি এখানে 15 লিখে দিই, দিয়ে যদি এন্টার দিই, দিয়ে যদি এখানে এই টিক চিহ্নটাতে ক্লিক করি, ওকে, তাহলে সে কি করতেছে, একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট তৈরি করতেছে যেটা সার্কেলটা থেকে থিকনেস দান পেয়ে তৈরি হয়েছে। ঠিক একইভাবে এই জিনিসটাকেও আমরা থিকনেস দান করতে পারি, কারণ এটা ক্লোজড এবং ডাইমেনশন দেওয়া হয়েছে ঠিক মতো। তো আমি এখানে এক্সট্রুড দিচ্ছি, এখানে ক্লিক করলাম এবং এখানে আমি একটা নির্দিষ্ট থিকনেস দিতে যাচ্ছি, সেটা কত, 20, এন্টার দিলাম। সো লক্ষ্য করতেছেন যে নিচে যে স্কেচটা ছিল সেটার যে আকার আকৃতি এক্স্যাক্টলি সেম আকার আকৃতির মানে প্রোফাইল উপরেও তৈরি হচ্ছে, মাঝখানে খালি এই যে থিকনেস এখানে দেওয়া হয়েছে এবং একটা সলিড অবজেক্ট তৈরি হয়েছে, তাই তো? তো এক্সট্রুডের কাজ হচ্ছে থিকনেস দান করা, একটা প্রোফাইলকে, ক্লোজ প্রোফাইলকে থিকনেস দান করাই হচ্ছে এক্সট্রুডের কাজ। এটা গেল এক্সট্রুড।
এরপর আমরা দেখব একটা নতুন ফিচার, সেটা হলো রিভলভ। রিভলভ কি করে? আমি একটা নতুন ফাইল ওপেন করি। রিভলভ কি করে? একটা অ্যাক্সিস বরাবর একটা প্রোফাইলকে, ক্লোজ প্রোফাইলকে রোটেট করে। রোটেট করে একটা সলিড অবজেক্ট তৈরি করে। সেটাই হলো রিভলভের কাজ। তো রিভলভ যখন আমরা করতে চাই তখন আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হয়। ফার্স্ট, সেটা হচ্ছে অ্যাক্সিস। ওই অ্যাক্সিসকে তো কেন্দ্র করে এটা রোটেট করবে, তাই না? অ্যাক্সিস এবং প্রোফাইল যেন একই স্কেচ প্রোফাইলে থাকে। একই স্কেচ প্রোফাইল মানে একবারই আমি স্কেচ কল করব, এবং এখানেই আমি এই একবারই স্কেচ কল করে এক্সিট স্কেচ দেওয়ার আগে এখানে আমি একটা প্রোফাইল আঁকবো এবং একটা অ্যাক্সিস আঁকবো। এমন যেন না হয় যে প্রোফাইলটা একটা স্কেচ প্রোফাইলে আর অ্যাক্সিসটা আরেকটা স্কেচ প্রোফাইলে। দ্যাট মিনস আমি ফার্স্টে এখানে প্রোফাইলটা আঁকলাম, সে এটার প্রোফাইল, আমি কোনো ডাইমেনশন দিচ্ছি না, আমি এক্সিট স্কেচ দিয়ে বের হয়ে গেলাম। তারপরে আমি আবার স্কেচ কল করে আমি ওই একই টপ প্লেনেই কাজ করতেছি এবং এখানে আমি এরকম করে একটা অ্যাক্সিস তৈরি করলাম। তো এটা ভুল ওয়ে। দেখা যাচ্ছে যে এখানে ফিচার ম্যানেজার ডিজাইনটিতে দুটো স্কেচ প্রোফাইল দেখাচ্ছে, তো এটা ভুল ওয়ে, এটা ঠিক না। তো সঠিক উপায়টা কি? সঠিক উপায় হচ্ছে একটা স্কেচ প্রোফাইলেই, মানে এই স্কেচ প্রোফাইলটাতেই প্রোফাইলও থাকবে এবং সেই সাথে একটা স্কেচ অ্যাক্সিস থাকবে। আমি একটা আনুমানিক একটা অ্যাক্সিস তৈরি করে নিলাম। এখন সরি, এখন এই যে অ্যাক্সিসটা আমি তৈরি করলাম, এটাকে অ্যাক্সিস হিসাবে আমাকে ডিক্লেয়ার করতে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ফর কনস্ট্রাকশন। এটা এটা অ্যাকচুয়ালি একটা, যেহেতু অ্যাক্সিসটা আমাদের সলিড তৈরির ক্ষেত্রে কাজে আসতেছে, কিন্তু অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি আমরা সলিড তৈরি হওয়ার পরে দেখতে পাবো না, কারণ অ্যাক্সিস হচ্ছে একটা লাইন মাত্র। আমরা চোখে কিন্তু আসলে জিরো থিকনেসের কোনো লাইন দেখতে পারি না। সো অ্যাক্সিসটাও তাই, অ্যাক্সিসটা একটা জিরো থিকনেসের লাইন। সো এটাকে আমরা ফর কনস্ট্রাকশন দিয়ে দিব, সে একটা ডটেড লাইন হিসেবে প্রতিষ্ঠিত হবে। ওকে, এখন আমরা একটু আইসোমেট্রিক ভিউতে যাই এবং এখন আমরা রিভলভ কমান্ডটা নিব। এখানে রিভলভ বেস বস করব। যেই মাত্র আমরা অ্যাক্সিসে ক্লিক করলাম, সে একটা নতুন প্যানেল ওপেন করলো এবং এখানে রিভলভ নামে একটা প্যানেল। এখানে দেখা যাচ্ছে অ্যাক্সিস অফ রোটেশনে একটা লাইন সে সিলেক্ট করে রাখছে। যদি না সিলেক্ট হয়ে থাকে অ্যাক্সিডেন্টালি, তাহলে সেটাকে আবার ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। আচ্ছা, আর সিলেক্টেড কন্টুরস, যদি আমার এটা যেহেতু সিলেক্ট হয়ে গেছে যে এটা হচ্ছে প্রোফাইল, অনেক ক্ষেত্রে এটা যদি সিলেক্টেড না হয়ে থাকে প্রোফাইলটা, তাহলে সেক্ষেত্রে সিলেক্টেড কন্টুরস এই সিলেক্ট প্রোফাইলটা সিলেক্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাক্সিস বরাবর এই প্রোফাইলটা রোটেটেড হচ্ছে এবং একটা সলিড তৈরি করতেছে, একটা চাকতির মতো কিছু। সরি। তো এই যে চাকতির মতো একটা জিনিস, অবজেক্ট সে তৈরি করতেছে, এই জিনিসটাকে সে এই অ্যাক্সিস বরাবর এই প্রোফাইল দ্বারা রোটেট করে তৈরি করতেছে। এখন এটা বর্তমানে একটা, যেহেতু একটা হুইলের মতো চাকতির মতো দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি 360 ডিগ্রি রোটেট হচ্ছে, সেজন্য এটা পুরো একটা হুইলের মতো দেখা যাচ্ছে। কিন্তু এটাকে আমি চাইলে একটা ফ্র্যাকশনাল মাপে বা একটা অন্যান্য কোনো যে কোনো একটা মাপে আমি তাকে রোটেট করাতে পারি। যেমন আমি যদি চাই যে 180 ডিগ্রি আমি তাকে রোটেট করাবো, সেটা আমি করতে পারি। আমি যদি চাই যে 120 ডিগ্রি তাকে রোটেট করতে চাই, আমি করতে পারি। আর 360 যদি দিই, তাহলে এটা একটা ফুল রোটেশন দিবে। সরি, 360। এবং এখানে যদি আমি ওকে দিই, তাহলে সে হচ্ছে ফুল একটা সলিড তৈরি করতেছে, যেটা রিভলভ দিয়ে তৈরি। ওকে, তো আমরা শিখে ফেললাম রিভলভ কমান্ডটা কিভাবে কাজ করে। এরপরে আমরা একটা কমান্ড অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এক্সট্রুডেড কাট। এখন লক্ষ্য করেন এই জায়গাটাতে একটা সলিড আমরা তৈরি করেছি। আমাদের সলিডওয়ার্কসে বাই ডিফল্ট 3টা প্লেন ছিল, টপ, ফ্রন্ট, রাইট। এখন সলিডওয়ার্কসে কি শুধুমাত্র টপ, ফ্রন্ট, রাইট মানে আছে, নাকি আরো কোনো প্লেন আছে যেখানে আমি স্কেচ করতে পারি?
অবশ্যই নতুন সলিড যেহেতু তৈরি হয়েছে, তাহলে সলিডের প্লেন আর ফেস আছে, মানে প্লেন। এই যে এটা, এই ফেসটা কিন্তু প্লেন একটা ফেস, তাই না? তো এই ফেসটাও কিন্তু একটা প্লেন একটা ফেস। সো আমি এই ফেস গুলোতে এখন নতুন করে স্কেচ করতে পারবো। আমার শুধুমাত্র এই 3টা প্লেনে স্কেচ করা না, আমি এইগুলা ফেসও এখন স্কেচ করতে পারবো। সো খুবই ইজিলি আমি যদি এখন স্কেচে যাই, স্কেচে ক্লিক করি, এবং আমি যদি যে কোনো একটা প্লেনে ক্লিক করি, যে এটা হচ্ছে আমার প্লেন, এবং আমি ওই প্লেন বরাবর দেখতে চাচ্ছি, যেমন করে আমি টপ ভিউতে ওই প্লেন বরাবর দেখছিলাম সুন্দরভাবে, এরকম 3D ভিউতে না, যেন আমি সুন্দরভাবে আঁকতে পারি কিছু, সেটা দেখতে হলে আমাকে ভিউতে যেতে হবে। ভিউতে যেয়ে এখানে নিচে একটা অপশন আছে নর্মাল টুতে ক্লিক করতে হবে, তাহলে আমি ওই বরাবর দেখব। এখন আমি হচ্ছে যে এখানে একটা সেন্টার রেক্ট্যাঙ্গল তৈরি করি। রেক্ট্যাঙ্গেলটা ঠিক এরকম জায়গাতে অবস্থিত, এটার একটা হরাইজন্টাল একটা ডিস্টেন্স হচ্ছে সে 90, এখানে হচ্ছে 50 উইথ, আর এখানে 30। আচ্ছা, এই বরাবর আছে। এখন আমি যেটা করব, যে এটাকে একটা কনস্ট্রেইন দিয়ে দিই, এটা ভার্টিক্যালি থাকবে। ওকে, এখন আমি এটাকে এক্সিট স্কেচ দিয়ে বের হয়ে যাব। সো লক্ষ্য করা যাচ্ছে খুব সহজেই যে আমার এক্স্যাক্টলি এই প্লেনটাতেই একটা স্কেচ আমি তৈরি করতে সক্ষম হলাম। দ্যাট মিনস নতুন নতুন সলিড তৈরি হবে, নতুন নতুন প্লেন তৈরি হবে, এবং সেই প্লেনগুলোতে আমরা চাইলে এরকম স্কেচ কল করে স্কেচ তৈরি করতে পারি, তাই তো? আচ্ছা, এখন লক্ষ্য করেন এটা হচ্ছে একটা ক্লোজড একটা স্কেচ, রেক্ট্যাঙ্গল একটা ক্লোজড স্কেচ। হ্যাঁ, দুটা সেন্টার লাইন এখানে আছে, সেটা ম্যাটার না, সেটা এমনিতেই জাস্ট তৈরি করার জন্য, তৈরি করা রেক্ট্যাঙ্গেলটাকে তৈরি করার জন্য তৈরি করা হয়েছে। এটা আসলে সলিড কমান্ড গুলা কোনো রকম তোয়াক্কা করবে না। তো এখন আমি এখানে একটা নতুন কমান্ড অ্যাপ্লাই করতে যাচ্ছি, যেটা এই জিনিসটাকে থিকনেস দান করবে এক্সট্রুডের মতো, কিন্তু থিকনেস দান করার সাথে সাথে সে যে পথ দিয়ে যাবে, সেই পথে যা কিছু পড়বে, যত রকম সলিড পড়বে, সবগুলো সলিডকে সে কেটে কেটে চলে যাবে। মানে আগে তো থিকনেস দান করলে সেটা যে পরিমাণ হাইটে যাইতো, বা যে থিকনেসটা দেওয়া হতো ওই হাইটে বা ওই থিকনেসে দেখা যাচ্ছে সে একটা সলিড তৈরি করতো। এখন সে সলিডকে কেটে যাবে ওই হাইট বা ওই থিকনেসে। এটাকে বলা হয় এক্সট্রুডেড কাট। এক্সট্রুড এক্সট্রুডেড কাট। এক্সট্রুডেড কাটে যখন আমি ক্লিক করব, আমি ক্লিক করব যে আমি এই স্কেচটাতে অ্যাকচুয়ালি এক্সট্রুডেড কাট করতে যাচ্ছি, তখন আমি তাকে চাইলে এখানে একটা থিকনেস দান করতে পারবো, এবং মজার কথা, এই থিকনেসটা আমি যত দিব সে ততটুকু কাট করবে। দ্যাট মিনস আমি যদি এখানে 20 দিই, মানে এই পরিমাণ সে ভিতরের দিকে ম্যাটেরিয়াল কাটবে, ড্রিল করার মতো অনেকটা সে কেটে ফেললো, এইটুকু ম্যাটেরিয়াল সে কেটে ফেললো। আমি যদি চাই যে এটাকে একদম সে ছেদ করে বের হয়ে যাবে, একটা হোল তৈরি করবে, সেই সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে টোটাল টেনে বাইরের দিকে আনতে হবে। সো আপনার এই কাটটা একটা ব্লাইন্ড কাট হবে। ব্লাইন্ড কাট মানে একটা নির্দিষ্ট মাপ পরিমাণ পর্যন্ত কেটে থেমে যাবে, নাকি একদম একটা থ্রু কাট হবে, সেটা ডিপেন্ড করতেছে আপনি কি প্যারামিটার দিচ্ছেন এখানে। আপনি কি এই হাইটটা একদম একটা নির্দিষ্ট মাপ দিচ্ছেন, যে মাপটা অ্যাকচুয়ালি এটার যে থিকনেসটা এটার চেয়ে কম, তাহলে এটা ব্লাইন্ড হবে। মানে হচ্ছে যে এই যে এটার যে থিকনেস সেটার থেকে কম, দ্যাট মিনস কিছু দূর যে সেটা থেমে যাবে, একদম থ্রু হবে না, মানে এই পাশে একদম থ্রু হচ্ছে না। কিন্তু আপনি যদি এটাকে একদম থ্রু করতে চান, তাহলে এটাকে একদম যে পরিমাণ আছে তার থেকে বেশি পরিমাণ থিকনেস দান করতে হবে, মানে তার যে থিকনেস তার থেকে বেশি, তাহলে কি হচ্ছে, একদম থ্রু হচ্ছে। তো এটা হলো এক্সট্রুডেড কাটের ব্যাপার। এখন রিভলভ কাটের ব্যাপারটা আমরা একটু দেখি। আমরা আবার টপ প্লেনে যাচ্ছি, তো এখানে একটা সলিড তো অলরেডি তৈরি করাই আছে, রিভলভ করা, নর্মাল 2 দিলাম। এখন আমি এখানে আর একটা আঁকতেছি, রেক্ট্যাঙ্গল আঁকতেছি, এবং
আমরা জানি কি রিভলভের পূর্ব শর্ত কি, রিভলভের এটা অ্যাক্সিসটা ফর কনস্ট্রাকশন দিয়ে একই স্কেচ প্রোফাইলে থাকতে হবে। সো একই সাথে আমি দুটাই আঁকলাম, প্রোফাইলটা এবং অ্যাক্সিসটা। এক্সিট স্কেচ দিলাম। এখন আমি কি করব, রিভলভ কাট ইউজ করব। রিভলভের মতোই রিভলভ কাট, খালি সে যেদিক দিয়ে যাবে সে জায়গাগুলোতে সে কেটে যাবে। আমি রিভলভ কাটে ক্লিক করলাম এবং আমি এখানে অ্যাক্সিসটা ক্লিক করলাম, এটা হচ্ছে আমার অ্যাক্সিস, এবং সে অটোমেটিক্যালি প্রোফাইলটাকে সে সিলেক্ট করে নিয়েছে। যদি সিলেক্ট না করতো তাহলে সেক্ষেত্রে আমার সিলেক্টেড কন্টুরসে যে ক্লিক করতে হতো যে এটা হচ্ছে আমার প্রোফাইল। যাই হোক, সে অটোমেটিক্যালি ক্লিক করে নিয়েছে। এখন আমি ওকে দিব। ফলস্বরূপ কি হচ্ছে, সে একটা রাউন্ডেড কাট দিচ্ছে এবং এই কাটটা রিভলভ কাট, রাউন্ডেড ভাবে সে কেটে দিচ্ছে। সো এই হলো রিভলভ কাট এবং রিভলভের ব্যাপারটা। এখন আমরা একটু আর একটা উদাহরণে যাই। নতুন একটা জিনিস, আমরা দুটো স্কেচ বেসড ফিচার শিখে ফেললাম যে স্কেচ বেসড ফিচার কিভাবে কাজ করে। এখন আমরা কিছু মডিফাইং ফিচার শিখবো, যে কিভাবে আসলে মডিফাইং ফিচার কাজ করে। এখন ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি, খুবই সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল, যেটা একটা ডাইমেনশন আমি দিব। এখানে ডাইমেনশন দিচ্ছি 50, আর এদিকে দিব হচ্ছে 70। ওকে, কিছু ফিলেট অ্যাপ্লাই করি। ফিলেটের ব্যাপারে আমরা আগে থেকে জানি, তো এখানে আমি 4টা ফিলেট অ্যাপ্লাই করি এবং এটাকে আমি একটা থিকনেস দান করি এক্সট্রুড কমান্ডের মাধ্যমে। থিকনেসটা হচ্ছে 10। ওকে, এখন ফিলেট দেওয়ার কারণে সুন্দর রাউন্ডেড বিভিন্ন ফেস তৈরি হয়েছে এখানে, যেহেতু আমি স্কেচে সুন্দরভাবে ফিলেট দিয়েছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটা তো টোটালি একটা সলিড, তাই না? আমি যদি এখানে একটা ভিউ এর জন্য, যে আমি তো বলছি এটা ভিউ প্যালেট, ভিউ প্যালেটে আমার এখানে একটা কমান্ড আছে সেকশন কমান্ড, এটা দিয়ে আমি জাস্ট ভিউ করতে পারি যে ভিতরে কি অবস্থা সলিডটার। এমন না যে সেটাকে আমি আসলে কেটে ফেলছি, আমি জাস্ট সেকশন করে মানে কাটার একটা ভিউ দিয়ে আমি বোঝার চেষ্টা করতেছি ভিতরে কি অবস্থা। আমরা যেটা বুঝতেছি এখানে, একটু হাফ যদি কেটে দেখতে চাই তাহলে জিনিসটা এরকম যে ফুললি ভিতরে একটা সলিড, তাই তো? যাই হোক, ভিউ করা শেষ। এখন আমি চাচ্ছি যে টোটাল জিনিসটা, এই নিচের যে ফেসটা, এই ফেসটা উঠে যাবে, উঠে যে একটা হলো শেপ তৈরি হবে, মানে হচ্ছে ভিতরে ফাঁপা। এই ফেসটা উঠে যায়, ভিতরে ফাঁপা থাকবে এবং এই যে ওয়ালগুলো আছে, ওয়ালগুলো থেকে দূরত্বে একটা নির্দিষ্ট দূরত্বে ওয়াল তৈরি হবে, মানে ইকুয়াল ওয়াল থিকনেস, মানে সব দিক থেকে ওয়াল থিকনেস যেটা সেটা সমান। যেমন আমরা আহ বাটি ইউজ করি বাসায়, বিভিন্ন রকম বোল ইউজ করি, টিফিন বাটি ইউজ করি, বলি না আমরা, সেরকম। তো প্লাস্টিকের ওই জিনিসগুলোর মতোই জিনিসটা করব, যে ইকুয়াল থিকনেস থাকবে এবং এরকম নিচের এই ফেসটা উঠে যাবে ঢাকনার মতো কিছুটা। আমি যদি এটা করতে চাই তাহলে আমার এখানে একটা কমান্ড ইউজ করতে হবে, যেটা হচ্ছে শেল। শেল কমান্ডটা কি করে, একটা নির্দিষ্ট ফেসকে সে তুলে ফেলে। আমি একটু প্রিভিউটা অন করি, প্রিভিউ দিলে আমি দেখতে পারবো যে শেল কমান্ডটা ইউজ করলে কিরকম হয়। এবং এখানে আমি একটা ওয়াল থিকনেস দেবো, যে ওয়াল থিকনেসটা হচ্ছে সবগুলো ফেসের থেকে সমান দূরত্বে থাকবে। ফলস্বরূপ যদি আমি ওকে দিই তাহলে যেটা হচ্ছে যে এই নিচের ফেসটা উঠে যাচ্ছে, এবং নিচের ফেসটা উঠেছে এই সবগুলো ওয়াল থেকে সমান দূরত্বে ওয়াল তৈরি হয়ে ভিতরে একটা ইকুয়াল ওয়াল থিকনেস তৈরি হচ্ছে, অনেকটা ঢাকনার মতো। এবং উপর থেকেও তাই, উপরের এই ফেস থেকে নিচের এই ফেস যেটা, সেটার দূরত্ব সমান, সবগুলা ফেসের যে দূরত্বটা সেটা সমান। এবং সেটা কত, সেটা হচ্ছে এই যে 2 মিলিমিটার আমি দিয়েছি, সেই 2 মিলিমিটার। আমি যদি এটা কমাই তাহলে কমাতেও পারি, যেমন আমি যদি 1 মিলিমিটার দিই তাহলে এটা অনেক চিকন হবে। হুম, এই হলো শেল কমান্ড। এখন যদি আমি একটু অ্যানালাইসিস করে দেখি, ভিউ অ্যানালাইসিস যেটা সেকশনাল, তো দেখা যাচ্ছে জিনিসটা এখন পুরোপুরি সলিড না, ফাঁপা, এবং এরকম একটা ইউ শেপ তৈরি হয়েছে এখানে, যেখানে সবগুলা এখান থেকে এই যে ওয়ালটার যে দূরত্ব এবং এখানকার ওয়ালের দূরত্ব সবকিছু সমান। সো
এটা একটা সুন্দর একটা এক্সাম্পল যে সেকশন কমান্ড কিভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, এটা গেল সেকশন কমান্ড, সরি শেল কমান্ড। এখন আমরা আরেকটা কমান্ড, শেল কমান্ডটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, একটা নতুন কমান্ড আমরা শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে, একটু পিছনে যেয়ে দেখি, আমরা ব্যাক করি। ওকে, এখন বেশি ব্যাক হয়ে গেছে আসলে। যাই হোক, আমি আপনাদেরকে ওই জিনিসটা দিয়ে উদাহরণ দিতে যাচ্ছিলাম, বেশি ব্যাক হয়ে গেছে আসলে, আমার পিসিটা একটু বেশি হ্যাং করে তো। এখন আপনাদেরকে আমি যে কমান্ডটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ফিলেট কমান্ড। এখন আপনারা তো স্কেচে ফিলেট শিখলেন, আপনারা সেম জিনিসটা আমি তৈরি করি আবার, কিন্তু এবার আমি স্কেচে ফিলেটটা দিচ্ছি না। তো এখানে আমি 50 দিলাম, এখানে আমি দিলাম, আমি এখানে এক্সিট স্কেচ দিয়ে এটা এক্সট্রুড করব। তো এটা একটা এক্সট্রুড হচ্ছে। তা আমি কিন্তু এর আগে কিন্তু ওই স্কেচটাকে কিন্তু আবার ফিলেট করেছিলাম, কিন্তু এখানে আমি ফিলেট করব না। আমি যেটা ফিলেট করতেছি এখন সেটা একটু ডিফারেন্ট, সেটা হলো সলিড ফিলেট। এই ফিলেটটা শুধুমাত্র সলিড ফিচার গুলোতে অ্যাপ্লাই হয়, স্কেচ ফিচার গুলোতে, স্কেচ অবস্থাতে অ্যাপ্লাই না। স্কেচে যে ফিলেটটা আছে এখানে সেটা হলো স্কেচ ফিলেট, আর এখানে ফিচার্সে যে ফিলেটটা এটা হলো সলিড ফিচারের জন্য ফিলেট। দ্যাট মিনস স্কেচ ফিলেটের ক্ষেত্রে আমরা কোন একটা স্কেচের এরকম কোন কর্ণ বা এরকম একটা এই ভর্টেক্স আর কি, এখানে যখন আমরা ক্লিক করি তখন দুটা লাইনের ভিতরে বা একটা লাইন একটা আর্কের ভিতরে একটা রাউন্ড একটা শেপ চলে আসে। কিন্তু সলিড ফিলেট বা ফিচার ফিলেটের কাজ হচ্ছে একটা এজ, এই যে এরকম যে কিনারা গুলা যেগুলো থাকে এগুলাকে বলা হয় এজ। এই এজ গুলাকে সে রাউন্ডেড বানাবে অটোমেটিক্যালি। এটা হলো ফিচার ফিলেটের কাজ। আমি ফিলেটে ক্লিক করলাম এবং এই এজ গুলা এখন ক্লিক করতেছি যে আমি এই এজ গুলা চাচ্ছি যে এখানে ফিলেট অ্যাপ্লাই হোক। এবং এখানে আমি যদি একটা ফিলেট রেডিয়াস দিয়ে দিই, আপনাদেরকে সবাইকে আমি ফিলেটের যেটা রুলস সেটা আমি শিখিয়েছি এর আগে অটোক্যাডে। তো এটা হচ্ছে সেটা, সেটা হচ্ছে যে ফিলেটের যে রেডিয়াস সেটা আমি অ্যাপ্লাই করছি 10 এবং এন্টার দিচ্ছি বা এখানে ক্লিক করছি। ফলস্বরূপ সে একই কাজটাই করতেছে, কিন্তু এটা সলিড দিয়ে করতেছে অ্যাকচুয়ালি। আমি স্কেচে এই কাজটা ম্যানুয়ালি করার দরকার হয় নাই, আমি সলিডে জাস্ট সলিড ফিলেট ইউজ করে সুন্দরভাবে করে ফেলতে পারতেছি। এবং পরবর্তীতে আমি যদি চাই যে এই ফিলেট গুলোর মাপ চেঞ্জ হবে, আমি করতে পারি। যেমন 10-এর জায়গাতে যদি আমি 5 ইউজ করি, তাহলে একটু কম রেডিয়াসের ফিলেটটা হচ্ছে। সো বোঝা যাচ্ছে জিনিসটা যে ফিলেট জিনিসটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে এখানে। এরপরে আমরা আর একটা ফিচার জাস্ট দেখবো, সেটা হচ্ছে চ্যামফার। তো ফিলেটের মতোই ফিলেটটাকে আমি ডিলিট করে দিই। এই ফিচারকে আমি যদি ডিলিট করতে চাই, রাইট ক্লিক করে ডিলিট করলে হয়ে যাবে, সেটা চলে যাবে, ফিচারকে ডিলিট করা হয়ে গেল। এখন আমি চাচ্ছি সেম অটোক্যাডের মতোই চ্যামফার, কিন্তু এটা হচ্ছে ফিচারে অ্যাপ্লাই হবে, স্কেচের মতোই বা অটোক্যাডে যেরকম ভাবে শিখেছি সেরকম একটা চ্যামফার অ্যাপ্লাই হবে। মানে একটা পয়েন্ট থেকে দুই দিক থেকে সমানভাবে কেটে যুক্ত করে দেওয়া হবে। তো চ্যামফারের জন্য আমরা কি দিব? চ্যামফার ডিসটেন্স দিব। এখানে দুই রকম চ্যামফার আছে, মেইনলি দুই রকম। একটা হলো ডিসটেন্স ডিসটেন্স, দুটা ডিসটেন্স দিয়ে দিবেন, অথবা একটা ইকুয়াল ডিসটেন্স দিয়ে দিবেন দুটা ফেসের জন্য, অথবা অ্যাঙ্গেল ডিসটেন্স, একটা অ্যাঙ্গেল থাকবে একটা ডিসটেন্স থাকবে। তো ডিসটেন্স ডিসটেন্স ইউজ করা বেটার, আমরা শুরুর দিকে ইউজ করব, কারণ আমরা সব সময় তো আর বাস্তবে যখন কিছু তৈরি করি তখন সেটাকে আসলে অ্যাঙ্গেলে মাপা অনেক সময় টাফ হয়ে যায়। তো আমরা ডিসটেন্স ডিসটেন্স ইউজ করতেছি। এখানে একটা নির্দিষ্ট ডিসটেন্স 10 D1, আর একটা হচ্ছে 5 D2 দিয়ে আমি হচ্ছে এজ গুলো সিলেক্ট করতেছি। দিয়ে চেক মার্ক দিচ্ছে। ফলস্বরূপ যেটা করলো তারা, প্রত্যেকটা এজকে সে ব্রেক করে এরকম চ্যামফার আকৃতি তৈরি করলো। দ্যাট মিনস দুই দিক থেকে সমানভাবে বা
সমানভাবে তো কাটবে না, একদিকে 10 একদিকে 5 এভাবে কেটে কেটে যুক্ত করে করে এরকম কিছু ফেস তৈরি করছে, এজ গুলাকে ব্রেক করে করে ফেস তৈরি করছে এবং জিনিসটা দেখতে এরকম। আমি যদি চাইতাম যে সমান মাপের কয়েকটা চ্যামফার তৈরি হোক, তাহলে এখানে ডিস্টেন্স ডিস্টেন্স দিয়ে ইকুয়াল ডিস্টেন্স দিতে হতো। তাহলে দুই দিক থেকে সমান হবে, মানে 10, এখানে 10 দেওয়া আছে যেহেতু 10 করে করে সে কেটে ফেলবে। সো যেটা হলো যে এটা একদমই রেক্ট্যাঙ্গল আর থাকলো না, এখানে কিছু চ্যামফার চলে আসলো। তো এই হচ্ছে মেইনলি আমাদের বেসিক ফিচার গুলো। আমরা এইভাবে আর কি মেইনলি এই কাজগুলো করে থাকি। এরপরে আমি যদি চাই এখানে একটা শেল করতে, আমি চাইলে শেল করতে পারি। অ্যাকচুয়ালি অনেকগুলো ফিচার এভাবে কম্বাইন করে করে আমরা বিভিন্ন রকম শেপ তৈরি করি, একটার সাথে একটা ফিচার এভাবে কম্বাইন করে করে বিভিন্ন রকম শেপ তৈরি করি। তো আমি একটা প্র্যাকটিস ফাইল বের করি আপনাদের জন্য, একটা প্র্যাকটিস আমি করে দেখাবো। মানে ডাইমেনশন দিয়ে আহ, একটা সলিড তৈরি করা হয়েছে এবং সেটা ডাইমেনশন টপ ফ্রন্ট রাইট। এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ এভাবে আর কি প্রকাশ করে, টপ ফ্রন্ট রাইট এ বিভিন্ন রকম ডাইমেনশনিং দিয়ে একটা শেপকে সে তারা প্রকাশ করে। তো সেটাই আর কি এখানে দেখা যাচ্ছে, টপ থেকে এটা কত ডাইমেনশন, এখানে ফ্রন্ট থেকে কত ডাইমেনশনে আছে, কি কি ডাইমেনশন আছে, এবং রাইট থেকে। তো আপনারা বুঝতে পারবেন, আমার কাজ করাটা দেখলেই দুটা জিনিসই বুঝতে পারবেন যে সলিডওয়ার্কস তৈরি হচ্ছে এবং এই জিনিসটা রিড করতে হয় কিভাবে। তো আমরা এখানে একটা 3D ভিজুয়ালাইজেশন দেখছি, তাই তো? এখন আমাদের একটা হোল, একটা স্লট তৈরি করা আছে, তাই তো? দেখি তাহলে স্লটটা এটা, এখানে একটা ফেস দেখা যাচ্ছে, এই ফেসটা হচ্ছে এটা। এখানে একটা এরকম রাউন্ডেড জিনিস দেখা যাচ্ছে, যেহেতু টপ থেকে দেখতেছি তো এই রাউন্ডটা আমি বুঝতে পারতেছি না, এটা জাস্ট দুটা লাইন বুঝতে পারতেছি, এই দুটা লাইন এখানে এবং এই টোটাল জিনিসটা এরকম। ওকে, এবং আর এই জিনিসটা, এই ফিচার যেটা, সেটা টপ থেকে দেখতে এরকম, খুবই নর্মাল। ওকে, এখন আমি যেটা করবো, ফার্স্টে আমি একটা এক্সট্রুড করব নিচ থেকে, যেহেতু এটা একটা নির্দিষ্ট থিকনেস পরিমাণ উঠে আসছে নিচে। সো আমি এখানে একটা এক্সট্রুড তৈরি করি, তারপরে আমি ওপাশ থেকে বাকি কাজগুলো করব। তো আমি এক্সট্রুডটা তৈরি করি, টোটাল জিনিসটা লেংথ এবং উইথ আমি বের করি আগে, সেটা কত, সরি, উইথ হচ্ছে 64 আর লেংথটা কত এখানে নিচে দেওয়া আছে। যদি ফ্রন্ট থেকে দেখি, ফ্রন্ট থেকে দেখলে তো আমি এই মাপটা পাচ্ছি, তাই তো? আমি 96 পাচ্ছি। তো 64 এবং 96 এর একটা রেক্ট্যাঙ্গেল ফার্স্টে আমাকে তৈরি করে নিতে হবে। ওকে, আমি পার্ট গেলাম এবং এখানে আমি স্কেচ করছি। তো আমি ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি। ওকে, রেক্ট্যাঙ্গেলটা একটা হলো 64 আর একটা হলো 96। 96, আচ্ছা। এই রেক্ট্যাঙ্গেলটার হাইট কত? আমি এই যে এটা যেহেতু তৈরি করা আছে, এখানে একটা স্লট তৈরি করা আছে, এটাকে আমি পরবর্তীতে কাট করে নিব, এটা আমার প্ল্যান। সো এখানে আমি এটার হাইট কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 16, যেহেতু এখানে বোঝা যাচ্ছে ফ্রন্ট থেকে দেখতেছে এটা 16, নিচ থেকে এটা 16। তো এক্সিট স্কেচ দিলাম, ফিচার্সে গেলাম, এক্সট্রুডে গেলাম এবং এখানে লিখলাম 16, সে 16 পরিমাণ হাইট পাইলো। ওকে, এখন আমি এই কাটটা দিই, এই যে এই কাট রাউন্ডেড স্লটের মতো, এই কাটটা কিভাবে দেওয়া যায়? এখানে
সুন্দরভাবে ডাইমেনশন দেওয়া আছে। আমি এখানে রাইট ক্লিক করে এখানে স্কেচ ক্লিক করতে পারি, অথবা এখানে স্কেচ কল করতে পারি, দিয়ে এই প্লেনটাতে আমি সিলেক্ট করব। ওকে, নর্মাল টু। এখন আমি এখানে এই স্লটটা তৈরি করি। ফার্স্ট টাইম যেটা করব, যে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব এবং এখানে একটা সার্কেল তৈরি করব। ওকে, কাজটা আমি ভেঙে করতেছি। এটা অ্যাকচুয়ালি আরো অনেক ইজি ভাবে করা যায়, কিন্তু ভেঙে করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, রেক্ট্যাঙ্গেলের মাঝখানে এই বাহুটার মিড পয়েন্ট নিয়ে একটা সার্কেল তৈরি করলাম, যে সার্কেলটা একদম রেক্ট্যাঙ্গেলের একদম এই পয়েন্টের সাথে যুক্ত থাকে। তাহলে তো একটা স্লটের মতো তৈরি হচ্ছে, তাই তো? আমার শেপ বানানো শেষ। এখন আমি ডাইমেনশন অ্যাপ্লাই করবো। তো এখানে 32, সার্কেলের সেন্টারটা হচ্ছে 32 এই এজ থেকে। আমি এখানে পয়েন্টে ক্লিক করি এবং এই লাইনে ক্লিক করি 32। আচ্ছা, এখানে আমি দিচ্ছি হচ্ছে আর, মানে এই যে সার্কেলটার রেডিয়াস হচ্ছে 8, কিন্তু এখানে তো আমি ডায়ামিটার দিব, তাহলে কত? 16। ওকে, এবং সেই সাথে এটার হাইট, মানে একদম এখান থেকে সেন্টারটার দূরত্ব হচ্ছে 20, মানে এই এজ থেকে 20 দূরত্ব। সো আমার এখানে 20। তো আমরা দেখতে পাচ্ছি ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। আমার আর কোনো ডাইমেনশন এখানে দেওয়ার দরকার নেই। আমি এক্সিট স্কেচ দিয়ে বের হয়ে গেলাম। এখন আমি এক্সট্রুড কাট করব, যেহেতু আমি এখানে একটা কাটিং অপারেশন দেখতে পাচ্ছি, সেহেতু এটা এক্সট্রুডেড কাট হবে। ফিচার্সে গেলাম, এক্সট্রুডেড কাটে ক্লিক করলাম এবং এখানে আমি এইটাতে ক্লিক করলাম। তো দেখা যাচ্ছে যে টোটাল জিনিসটাকে নিচ্ছে না। দেখা যাচ্ছে যে সার্কেলটাকে বাদ দিয়ে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল অংশটা কাছে নিচ্ছে। তো এরকম হলে যেটা করতে হবে, যে একটা অংশ হয়তো বাদ যাচ্ছে বা কিছু অংশ, এক্ষেত্রে আমরা নিচে এক্সট্রুড কাট অপারেশনের নিচে দেখা যাচ্ছে সিলেক্টেড কন্টুরসে যাব, ডিলিট করে দিব যা কিছু আছে সবকিছু। এখন এখানে আমি ম্যানুয়ালি ক্লিক করে দিব যে এই তিনটা জিনিস আমার এক্সট্রুডেড কাট করতে হবে একদম ডাউন পর্যন্ত, যেহেতু একদম থ্রু হয়ে গেছে। ফলস্বরূপ যেটা হলো যে টোটাল জিনিসটা একটা স্লট তৈরি হয়ে গেল। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই পোর্শনটা, সেই পোর্শনটা তৈরি করব। সেটা কিভাবে তৈরি করা যায়? এই যে সাইড ভিউ থেকে দেখা যাচ্ছে একটা ডাইমেনশন দেওয়া আছে। সো এই যে পোর্শনটা, এটা তো আমি এক্সট্রুড করেই করব। দ্যাট মিনস এখানেও তো একটা থিকনেস আছে, তাই না? এই যে সেই থিকনেস, তার মানে স্কেচটা করতে হবে কোথায়? ওই যে ওই পাশে যে প্লেনটা আছে ওই প্লেনটাতে, দ্যাট মিনস এই প্লেনটাতে। ওই প্লেনটাতে আমরা স্কেচ করে এক্সট্রুড করে দিব ভিতরের দিকে। তো আমরা স্কেচে গেলাম, এখানে আমরা এই প্লেনটা সিলেক্ট করলাম, এখানে আমরা এক্সট্রুড করতেছি। আমি জাস্ট একটু এই পাশ থেকে রাইট সাইড থেকে দেখতেছি, যেহেতু এটা রাইট সাইড ভিউ নিচেরটা। এই ভিউটা খুব সোজা। আমি জাস্ট এখানে একটা এরকম একটা শেপ তৈরি করি। এখানে এটা তৈরি হয়ে গেল। এখন একটা হলো 30, একটা হলো 20 এখানে, তাই তো? আমি এখানে দিলাম 30, ও সরি 20 দিয়ে দিছি। ডাবল ক্লিক করে এডিট করব 30, এখানে 20। ওকে, এখন এই জিনিসটার হাইট কত সেটা আমাকে দিতে হবে। এই যে এই মাথাটা, যে অংশটুকু, এখান থেকে এটার হাইট কত সেটা আমরা দেখতে পাচ্ছি। একদম ভূমি থেকে এটার হাইট হচ্ছে 64। এখানে আমরা ফ্রন্ট ভিউ থেকে পাচ্ছি 64। তো আমরা একদম ভূমি থেকে দিব এটা। ওকে, 64 ডান, ফুললি ডিফাইন্ড লেখা উঠেছে। সো আমরা আর ডাইমেনশন দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট এটার থিকনেসটা দিব। থিকনেসটা উপরে টপ ভিউ থেকে দেখা যাচ্ছে 16। সো আমরা এক্সিট স্কেচ দিব, দিয়ে দেখা যাচ্ছে এখন নর্মাল অবস্থায়। ওকে, ফিচার্সে যাব, এক্সট্রুডে ক্লিক করব এবং এখানে দিব 16। দেখা যাচ্ছে এটা অপোজিট ডিরেকশনে আছে। আসলে আমি ওই দিকে যাচ্ছি না, কারণ আমার এখানে তো 16, যেটা এই 16টা কিন্তু টোটালটা সহ
আমি যখন প্রথমে যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করেছি সেটা কিন্তু টোটাল ওভারঅল যে শেপটা যে রেক্ট্যাঙ্গেল সেটা তৈরি করেছিলাম। সো এটা বাইরের দিকে হবে না, এটা হবে ভিতরের দিকে। সো এখানে একটা অপশন আছে রিভার্স ডিরেকশন, বস এক্সট্রুডের ক্ষেত্রে এটা প্রযোজ্য। রিভার্স ডিরেকশন ক্লিক করলাম, সে 16 ভিতরের দিকে এক্সট্রুড করে দিল। সো এটা এখন দেখা যাচ্ছে। ওকে, এটা এখন তৈরি হয়ে গেছে। এখন বাকি যে অংশটুকু সেটা হচ্ছে এই দুটা, একটা হচ্ছে এই অংশটুকু, তারপরে এই অংশটুকু। আমরা এই দুটো কাজ ভাগ করে করে করব, একসাথেও করা যায় কিন্তু ভাগ করে করব। ওকে, তো আমরা এখন এই প্লেনে কাজ করব অবশ্যই। তো আমরা স্কেচ নিলাম, এই প্লেনে স্কেচ করছি এবং আমরা ফ্রন্ট থেকে দেখবো যেহেতু ভিউটা ফ্রন্ট ভিউ। এবং এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং রেক্ট্যাঙ্গেলের ঠিক মিড পয়েন্টে, কারণ ঠিক মিড পয়েন্টে কেন ইচ্ছে, কারণ এখানে ডাইমেনশনটা এরকম দেখা যাচ্ছে যে 20 দেওয়া আছে এবং আর হচ্ছে 12, এবং দেখা যাচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল মানে সার্কেলটা এটা অ্যাকচুয়ালি একদম মিড বরাবর আছে। সো ভুল জায়গাতে সার্কেল তৈরি হচ্ছিল, সার্কেলে ক্লিক করলাম, একদম মিড পয়েন্টে আমরা সার্কেলটা তৈরি করছি। টোটাল জিনিসটার হচ্ছে লেন্থ হচ্ছে 40, তো আমরা এখানে 40 দিব এবং এখানে হাইট দিব 28 দেওয়া আছে, 28। ব্যাস, 28 দেওয়া শেষ। এখন আমরা দিব হচ্ছে সার্কেলের যে আর, সেটা হচ্ছে 12। সার্কেলের তো এটা ডি নিবে, মানে ডায়ামিটার নিবে, রেডিয়াস না। তো 12 মাল্টিপ্লাই 2, তাই তো 24 দিয়ে আমি ফুললি ডিফাইন্ড স্কেচ দেখাচ্ছে। দ্যাট মিনস এখানে আমার আর কোনো ভ্যালু পুট করার দরকার নাই, এক্সিট স্কেচ বের হয়ে আসলাম। এখন এটাকে আমি এক্সট্রুড করে ভিতরের দিকে টানবো, তাই তো ভিতরের দিকে এই যে এক্স্যাক্টলি এই পোর্শনটা আমার থিকনেস হবে এখানে। আমি থিকনেসটা কত দিব, এখানে লেখা আছে 42। আমি এক্সট্রুডে ক্লিক করব, ক্লিক করে এখানে আমি ক্লিক করব এবং দেখা যাচ্ছে সে যেটুকু দরকার সেটুকু নিচ্ছে না, অনেক ভুল করছে। একে তো ডিরেকশন ভুল দিকে আছে, তার উপরে যেটুকু প্রোফাইল আমার দরকার সেটুকু প্রোফাইল না রেখে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলটাকে নিচ্ছে সে। সেক্ষেত্রে আমি নিচে সিলেক্টেড কন্ট্রোলসে যাব, ক্লিন করে নিব, ক্লিন করে আমি এইটুকু নিব। ওকে, সে ভুল দিকে যাচ্ছে, তাকে আমি রিভার্স ডিরেকশন দিয়ে সঠিক ডিরেকশনে আনলাম। এখন আমি এখানে দিব 42, এক্সট্রুডের থিকনেসটা 42, এন্টার হয়ে গেল। এখন বাকি কি আছে, একটা ত্রিভুজ, এটাকে জাস্ট আমি এক্সট্রুড করব। সেটা কত, এটা 12 এক্সট্রুড হবে। সো আমি আবার এই প্লেনেই স্কেচ নিচ্ছি এবং আমি ফ্রন্ট থেকে দেখছি, সরি ফ্রন্ট থেকে দেখছি এবং এখানে আমি একটা ক্লোজড স্কেচ তৈরি করে দিচ্ছি। যেহেতু এখানে সবকিছুই প্রিডিফাইন্ড, এখানে আমার ডাইমেনশন দেওয়ার দরকার নেই, কারণ এখানে ত্রিভুজের 3টা বিন্দুই আসলে সলিডেরই অংশ। সো এখানে আমার নতুন করে ডেফিনেশন বা ডাইমেনশন দেওয়ার দরকার নাই। তো আমি একটা জাস্ট ক্লোজড স্কেচ তৈরি করে দিলাম, এক্সিট বের হয়ে গেলাম এবং এখানে আমি একটা এক্সট্রুড করব। সে ভুল দিকে এক্সট্রুড করতেছে, তাকে রিভার্স করে তাকে সঠিক দিকে আনলাম এবং এখানে আমরা কত দেখলাম, 12। তো আমরা এখানে 12 দিব, এন্টার। এবং আমাদের পুরো ড্রাফটিংটা সম্পন্ন হলো। অ্যাকচুয়ালি আমরা যে মডেলটা তৈরি করতে চাচ্ছিলাম সেই মডেলটা তৈরি করা হয়ে গেল। এখন মডেল তৈরি হলো, মডেল থেকে আমরা কি কি জানতে পারি। সে আমাদেরকে তো বললো যে এটা তৈরি করতে, কিন্তু এটা থেকে আমি এখন কি কি ফিজিক্যাল প্রপার্টিজ পেতে পারি। যেমন আমি এই জানতে পারবো যে এটার ওয়েট কত হবে বা এটার ভলিউম কত হবে, সেটা আমরা জানতে পারবো। আমরা তো ভলিউমের সূত্র ফলো করে করে যদি আমরা এই জিনিসটার ভলিউম বের করতে চাই তাহলে কিন্তু অনেক ম্যাথমেটিক্স করতে হবে, তাই তো।
আবার এটার ওয়েট বের করতে চাইলে সেটাও অনেক বড় ম্যাথমেটিক্স, তাই তো? কিন্তু এখানে আমরা খুব সহজে এটা করতে পারি। ফার্স্টে আমি এটার ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, যে এটা আসলে কিসের, অ্যালুমিনিয়ামের নাকি আয়রনের নাকি কপারের, হোয়াটএভার। তো সে আমরা এটা বললাম এটা অ্যালুমিনিয়ামের, তো আমি এখানে এখানে একটা অপশন আছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালে যে রাইট ক্লিক করে এডিট ম্যাটেরিয়াল দিব, এবং এখানে আমি একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করব। এখানে স্টিল আছে, এখানে অনেক রকম ম্যাটেরিয়াল আছে, আমি অ্যালুমিনিয়ামের একটা অ্যালয় দিব। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের অ্যালয়, সে সেটা 1060 অ্যালয়, প্রথমটাই দিয়ে অ্যাপ্লাই দিলাম। ফলস্বরূপ এটার অ্যাপিয়ারেন্সটাও বেশ চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি ইভ্যালুয়েটে যাই, ইভ্যালুয়েটে যে যদি এখানে মাস প্রপার্টিজে ক্লিক করি, তাহলে এটার ব্যাপারে সম্পূর্ণ বিবরণ আমি পেয়ে যাব। যেমন এটার ভলিউম হচ্ছে এত, এটার মাস হচ্ছে 486.51 গ্রাম। ঠিক আছে, যদি এটা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে তাহলে এটা ভর হবে এত। আমি যদি এটা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে করতে চাই, সে এখন আমি কপার দিয়ে করতে চাচ্ছি, তাহলে আমি আবার গেলাম এডিট ম্যাটেরিয়ালে এবং কপারের একটা অ্যালয় দিলাম, কপারই দিলাম, জাস্ট কপার, ফ্রেশ কপার। তাহলে তার অ্যাপিয়ারেন্সটাও চেঞ্জ হয়ে গেল কপারের মতো কিছুটা। মাস প্রপার্টিজ রিক্যালকুলেট, এখানে দেখা যাচ্ছে তার এখনকার ভর আসছে 1603.67। সো বোঝা যাচ্ছে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল হলে তার তো ভর তারতম্য হবেই, একই ম্যাটেরিয়াল হলে একই রকম ভর আসতো, বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একই আয়তনের বিভিন্ন রকম ভর আসবে। সো আমরা নতুন জিনিস শিখে গেলাম যে আসলে সলিডওয়ার্কসে শুধুমাত্র আর মডেল তৈরি না, আমরা মডেলটা তৈরির পরে কত ভর হবে সেটাও আমরা বের করতে পারতেছি। এটা একটা ক্যাপাবিলিটি, এই জিনিসটা শিখে রাখা ভালো। তো দ্যাটস ইট, আমরা আজকের সেশনে যেটুকু শেখা দরকার ছিল আমরা শিখে ফেললাম, এবং সামনের দিন আমরা অ্যাসেম্বলির ব্যাপারে শিখবো। সবাইকে ধন্যবাদ, এবং আমি এখন চলে যাব আমাদের হোস্টের কাছে। ধন্যবাদ আমাদের স্পিকার স্যারকে। এই পর্যায়ে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে চ্যাট বক্সে লেখার জন্য অনুরোধ করছি। আশা করি আপনারা 3D মডেলিং সম্পর্কে আজকে ভালো একটা ধারণা পেয়েছেন। জুয়েল আহমেদ প্রশ্ন করেছে, স্যার, ইফ আই ওয়ান্ট টু বিল্ড সামথিং আউট অফ মাই চয়েস, হাউ উড আই চুজ অর designate material based on my specification? আপনি যদি আপনার নির্দিষ্ট মানে নিজস্ব চয়েস অনুযায়ী যদি কিছু তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এটা একটু অ্যাডভান্স কাজ। সেই ক্ষেত্রে আপনাকে কাস্টমাইজড ম্যাটেরিয়াল তৈরি করতে হবে সলিডওয়ার্কসে, এটা একটু অ্যাডভান্স লেভেলের জিনিস। সেই জিনিসটা শেখাতে গেলে বেশ অন্যান্য কিছু জিনিস আর কি শেখাতে হবে আর কি। তো এটা একটা ব্যাপার। আর কাস্টমাইজড শেপ কিভাবে তৈরি করবেন সেটা তো দেখানো হলোই, অ্যাকচুয়ালি বিভিন্ন রকম শেপ কিভাবে তৈরি করবেন এটা এইভাবেই এক্সট্রুড, রিভলভ, এই ধরনের কমান্ড গুলো ইউজ করে আপনি তৈরি করবেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ স্যার। মোহাম্মদ ইসরাফিল প্রশ্ন করেছেন, কোয়েশ্চেন কি এমসিকিউ টাইপ হবে? সম্ভবত উনি এক্সামের কোয়েশ্চেনের ইয়েস টাইপ ইয়েস জিজ্ঞেস করছেন। ইয়েস, এমসিকিউ টাইপ হবে। ধন্যবাদ স্যার। হুম। এই পর্যায়ে আর কোনো প্রশ্ন আসেনি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখনই করতে পারেন। আচ্ছা, যাই হোক, আজকে আর কোনো প্রশ্ন আসেনি। স্যারকে ধন্যবাদ 3D এই হ্যাঁ, ধন্যবাদ। সেশনটার জন্য। ধন্যবাদ। আর আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আপনারা আচ্ছা, অবশ্যই আম, আজকের ভিডিওটা অবশ্যই আরো দুই একবার দেখবেন। অনেকে হয়তো বুঝতে পারবেন না, আহ, অনেক মানে 2-3 বার দেখা উচিত আর কি ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে আর কি। আচ্ছা স্যার, এই পর্যায়ে আমি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি RUSBC এর চেয়ার জনাব সাবির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আহ, আচ্ছা, একজন কোশ্চেন করেছে মনে হয় ইব্রাহিম খলিল অপূর্ব, ইজ ফুলি ডিফাইন্ড স্কেচ ইজ ইম্পর্টেন্ট ফর 3D প্রিন্টিং?
হ্যাঁ, ইম্পর্টেন্ট ফর 3D প্রিন্টিং অ্যাকচুয়ালি কি 3D প্রিন্টিং এ আপনি যদি সলিডওয়ার্কস একটা সলিড তৈরি করতে পারেন তাহলেই সেটা 3D প্রিন্ট করা যাবে, সেটা সমস্যা না। কিন্তু ফুলি ডিফাইন স্কেচটা দরকার এই জন্য যে আপনার ডাইমেনশনাল অ্যাকুরেসিটা ঠিক হচ্ছে কিনা সেটা 3D প্রিন্ট করা যাবে, সমস্যা নেই, কিন্তু আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা সেটা তো একটা বড় ব্যাপার। তো সেই জন্য আর কি এটা দরকার, এটাই। আচ্ছা, আহ, আর মনে হয় কোনো কোশ্চেন নাই সেরকম ভাবে। আচ্ছা, আমি আপনাদের সাথে একটু এটা নিয়ে ডিসকাস করি যে অনেকেই হচ্ছে 3D প্রিন্টিং এর নিয়ে অনেকেই মানে তাদের মতামত প্রকাশ করেছেন। অনেকে চাচ্ছেন যে 3D প্রিন্টিং সরাসরি একটা স্কেচ করলাম বা কোনো একটা ডিজাইন তৈরি করলাম, বাট এটা সরাসরি আমি দেখতে পাচ্ছি না। যদি এরকম কোনো ওয়েবিনার বা ওয়ার্কশপ যদি অ্যারেঞ্জ করা যায়, তো আমরা হচ্ছে অলরেডি এটা নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ যদি আহ, আমাদের ট্রেনার, শ্রদ্ধেয় ট্রেনার যদি সময় দেন, অবশ্যই ইনশাল্লাহ আমরা এটা নিয়ে একটা ওয়ার্কশপ টাইপে করবো ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে মনে হয় 3D প্রিন্টিং ওভারভিউ বা মডার্ন FDM 3D প্রিন্টিং প্রসেস এরকম কিছু থাকবে আর কি। তো সমস্যা নেই, আমরা হচ্ছে খুব দ্রুতই এটার পাবলিশ করব ইভেন্টটি। তো আপনারা যারা এটাতে, আই থিঙ্ক যে সবাই এটাকে থাকা উচিত। এটা 3D প্রিন্টিং যেহেতু হচ্ছে আমরা ডিজাইন গুলো শিখছি, বাট ডিজাইনটা যে পরবর্তীতে ইমপ্লিমেন্ট করব, এটা শেখার জন্য অবশ্যই 3D প্রিন্টিং এ একটা ছোটখাটো একটা ওয়ার্কশপ নিলে ওখানে দেখতে পাবো। আমি আই থিঙ্ক যে এটা সবার জন্য বেটার হবে। সো আমরা খুব দ্রুত ইভেন্টটি পাবলিশ করব। তো আমাদের পেজে, ওয়েবসাইট আপনারা চোখ রাখবেন, ইনশাল্লাহ জানাই দেওয়া হবে। এই তো। আর মশিউর রশিদ ভাইকে ধন্যবাদ আজকে জন্য। ধন্যবাদ। ওকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের চেয়ার স্যারকে। এই পর্যায়ে আমি সকলকে অনুরোধ করব আপনাদের ক্যামেরাগুলো অন করার জন্য। আমরা কিছুটা কয়েকটা স্ক্রিনশট নেব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া শেষ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পিকার স্যারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি RUSBC কে এই সেশনটি আয়োজন করার জন্য। এবং সবশেষে ধন্যবাদ আপনাদের সকলকে ধৈর্য ধারণ করে আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী পরশুদিন ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হবে ঠিক বিকাল 3টার সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।